অনেক আগের কথা। কনকপুর নামক এক অতি শান্ত গ্রামে গোবিন্দ নামে এক দরিদ্র গোয়ালা বাস করত। সে এতটাই গরিব ছিল যে সহায় সম্বল বলতে তার কাছে ছিল দুধ বহন করার একটি গাধা আর একটি দুধ দেওয়া গরু। কোনো মতে সেই গরুর যৎসামান্য দুধ বিক্রি করে সে তার একমাত্র আদরের মেয়ে রাধার সাথে দিন যাপন করত। একদিন গোবিন্দ তার সেই গাধার পিঠে দুধের বড় টিনের ড্রামটি তুলল এবং বাজারে যাওয়ার আগে তার মেয়েকে ডেকে বলল, মা রাধা, আমি বাজারে যাচ্ছি মা, সন্ধে হতে না হতেই ফিরে আসব। যদি আমার সবটুকু দুধ বিক্রি হয়ে যায় তবে আজ তোর জন্য একটা সুন্দর রঙিন ওড়না কিনে আনব। তোমার ইচ্ছা পূর্ণ হোক বাবা, কিন্তু বাজারে যাবার সময় একটু সাবধানে থাকবে, কারণ বাজারে অনেক ঠক আর অশুভ লোক ঘুরে বেড়ায়। সেখানে কিছু লোক টাকা বানাতে আসে আর কিছু লোক সব হারিয়ে চোখের জল নিয়ে বাড়ি ফেরে। দুধ বিক্রি করে তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, আমি রান্না করে তোমার পথ চেয়ে বসে থাকব। ঠিক আছে মা, আমি তোর কথা খেয়াল রাখব। এখন আমি চললাম। গোবিন্দ তার গাধাটিকে নিয়ে বাজারের দিকে রওনা হল। কিছুক্ষণ পর বাজারে পৌঁছে একপাশে দাঁড়িয়ে সে খরিদ্দারদের ডাকতে লাগল, দুধ নেবেন? খাঁটি গরুর দুধ নেবেন? অনেকক্ষণ পর রঘুনাথ নামের এক অতি ধনী ও লোভী মানুষের নজর সেই গোবিন্দের ওপর পড়ল। গোবিন্দকে দেখে রঘুনাথ মনে মনে ভাবল, আরে বাহ, এই ফটুর বুড়োটাকে তো সহজেই ঠকানো যাবে। ওকে দেখে তো আস্ত একটা জন্মগত বোকা বলে মনে হচ্ছে। এর থেকে কিছু হাতিয়ে নেওয়া খুব সহজ হবে। এই ভেবে রঘুনাথ গোবিন্দের কাছে গিয়ে গম্ভীর স্বরে বলল, এই দুধওয়ালা, সব দুধ বিক্রি করবি নাকি? গোবিন্দ বিনীত হয়ে উত্তর দিল, অবশ্যই বিক্রি করব বাবু, কিন্তু এর জন্য কি দাম দেবেন? রঘুনাথ বাঁকা হেসে জিজ্ঞেস করল, তুই বল না কি দাম চাস। 10 টাকা মালিক। 10 টাকা তো অনেক দাম হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, তুই কি এই দুধগুলো যে অবস্থায় আছে কি সেই অবস্থাতেই আমার কাছে বিক্রি করবি? এতে কি তুই রাজি? গোবিন্দ সহজ সরল মানুষ, সে ভাবল দুধ তো টিনের ড্রামেই আছে। সে বিনীতভাবে বলল, বিক্রি করে দেব বাবু, এতে আমার আপত্তির কি থাকতে পারে? তবে ঠিক আছে, এই নে 10 টাকা, আর তোর এই গাধাটিকে নিয়ে তাড়াতাড়ি আমার পেছনে পেছনে আয়। টাকা পাওয়ার পর গোবিন্দ অত্যন্ত খুশি মনে রঘুনাথের পেছনে হাঁটতে লাগল। সে মনে মনে ভাবল, আজ ভাগ্যটা সত্যিই ভালো, রাধার জন্য আজ সুন্দর একটা উপহার নিয়ে যেতে পারব। কিছুক্ষণ পর গোবিন্দকে নিয়ে তার নিজের বড় বাড়ির সামনে গিয়ে পৌঁছাল। রঘুনাথ গোবিন্দকে বলল, দুধ এখানেই রেখে দে, আর তুই এখন বাড়ির দিকের পথ দেখ। ঠিক আছে বাবু। একথা বলে গোবিন্দ যেমনই গাধার পিঠ থেকে দুধের লোহার ড্রামটি নামাতে গেল, অমনি রঘুনাথ প্রচণ্ড রাগে চিৎকার করে উঠল, এই গোবিন্দ, থাম! তুই এ কি করছিস? তোর সাহস তো কম নয়। গোবিন্দ অবাক হয়ে হাত জোড় করে বলল, বাবু, আমি তো গাধার পিঠ থেকে দুধের ড্রাম নামাচ্ছি যাতে গাধাটিকে নিয়ে বাড়ি ফিরতে পারি। আপনি কি কিছু বলবেন? রঘুনাথ তখন রাগে কাঁপতে কাঁপতে তুই তোকারি করে বলল, আরে হারামি, তোর কি চুক্তির শর্ত মনে নেই যা দুধ বিক্রির সময় তুই মেনে নিয়েছিলি? তুই কি তোর কথা এখনই ভুলে গেলি? গোবিন্দ থতমত খেয়ে বলল, কেমন শর্ত বাবু? আমি কিছু বুঝতে পারছি না। আমি তো আপনাকে 10 টাকার বদলে সব দুধ বিক্রি করেছি। শোন রে মূর্খ, শুধু দুধ নয়, তুই টাকার বদলে আমাকে তোর গাধাও বিক্রি করেছিস। তুই কি এই শর্তে দুধ বিক্রি করতে রাজি হোসনি যে দুধ যে অবস্থায় আছে সেই অবস্থাতেই বিক্রি করবি? অর্থাৎ দুধ যখন গাধার পিঠে ড্রামে ভরা অবস্থায় ছিল তখন সেই গাধা শুদ্ধ দুধই ছিল তোর চুক্তি। এখন এই গাধা আমার, খবরদার ওটাতে হাত দিবি না। রঘুনাথের কথা শুনে গোবিন্দের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে হাউমাউ করে কাঁদতে লাগল। বাবু, আপনি এ কি বলছেন? আমি গরিব মানুষ, এই গাধাটা ছাড়া আমার আর কিচ্ছু নেই। গাধাটা নিয়ে নিলে আমি আর আমার মেয়ে কি খেয়ে বাঁচব? রঘুনাথ প্রচণ্ড রেগে গিয়ে গোবিন্দকে ধাক্কা দিয়ে বলল, তোর সাথে আমার লেনদেন শেষ। শর্ত অনুযায়ী এখন এই গাধা আমার। তুই তোর দাম পেয়ে গেছিস, এখন এখান থেকে তাড়াতাড়ি বিদায় হ, নয়তো গলা ধরে বের করে দেব। গোবিন্দ কাঁদতে কাঁদতে অনুনয় করতে লাগল, কিন্তু রঘুনাথ তার একটি কথাও শুনল না। উল্টো সে আশপাশের মানুষ জড়ো করে বলতে লাগল, দেখে নাও সবাই এই দুধওয়ালার চালাকি। আগে চুক্তি করলো আর এখন কথা ঘোরাচ্ছে। ও কি দয়া পাওয়ার যোগ্য? রঘুনাথের প্রভাবে প্রভাবিত হয়ে চারপাশের মানুষ বলতে লাগল, না না, একদম নয়। চুক্তি যখন হয়েছে তখন কথা রাখতে হবে। তবে এই অপরাধীর সাথে কি করা উচিত? ভাই, একে গ্রামের পঞ্চায়েতের কাছে নিয়ে চলো। পঞ্চায়েত বাবু এর সঠিক রায় দেবেন। রঘুনাথ মনে মনে হাসল, কারণ পঞ্চায়েত প্রধান ছিল তার ঘনিষ্ঠ বন্ধু।
তারা সবাই মিলে অসহায় গোবিন্দকে পঞ্চায়েতের সামনে নিয়ে গেল। পঞ্চায়েত প্রধান সব কথা শুনল এবং রঘুনাথের পক্ষেই রায় শোনাল। দুধওয়ালা তার মালের পুরো টাকা পেয়ে গেছে এবং সে খরিদ্দারের শর্ত মেনে নিয়েছিল, তাই দোষ গোবিন্দেরই। গাধার ওপর এখন তার কোনো অধিকার নেই। রঘুনাথই এই গাধার মালিক। গোবিন্দ আর কিছু বলল না, সে বুঝতে পারল তার সাথে অন্যায় হয়েছে। সব হারিয়ে গোবিন্দ তার কপাল চাপড়াতে চাপড়াতে আর চোখের জল মুছতে মুছতে যখন খালি হাতে বাড়ি ফিরল, রাধা ছুটে এসে অবাক হয়ে বলল, বাবা, তোমার এই কি অবস্থা? তোমার চোখে জল কেন? আর আমাদের গাধাটা কোথায়? গোবিন্দ ডুকুল কেঁদে উঠে সব কথা রাধাকে খুলে বলল। কি বলবো মা রাধা, আমাদের ভাগ্যটাই খারাপ। ওই বেঈমান লোকটা আমাদের গাধাটাও আজ কেড়ে নিল। আমরা পথে বসে গেলাম মা। সব শুনে রাধা তার বাবাকে দৃঢ় কণ্ঠে বলল, তুমি একদম চিন্তা করবে না বাবা, ভগবান আমাদের সাথে আছে, সব ঠিক হয়ে যাবে। যারা আমাদের ঠকিয়েছে তাদের বিচার হবেই। তুমি একটু বিশ্রাম নাও, কাল আমি বাজারে যাব। রাতের অন্ধকারে রাধা জানালার পাশে বসে প্রতিজ্ঞা করল, আগামীকাল ওই বেঈমান রঘুনাথকে আমি এমন শিক্ষা দেব যা ও সারা জীবন মনে রাখবে। পরদিন সকালে অত্যন্ত দুঃখের কারণে গোবিন্দ বিছানা থেকে উঠতে পারল না। তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। বাবা, আজ তোমার শরীর ভালো নেই, তাই আজ আর তোমার বাইরে যাবার দরকার নেই। আজ আমি নিজেই বাজারে যাব। হয়তো আমার ভাগ্য তোমার চেয়ে ভালো হবে এবং আমি দুধের সঠিক দাম পাব। মেয়ের সাহস দেখে গোবিন্দ মলিন হেসে বলল, মা রাধা, তুই যা ঠিক মনে করিস তাই কর মা। আমি তোর ফেরার পথ চেয়ে বসে থাকব। সাবধানে থাকিস মা। রাধা তাদের একমাত্র গরুটির পিঠে দুধের বড় টিনের ড্রামটি বাঁধে এবং বাজারের উদ্দেশ্যে রওনা হল। যাওয়ার পথে সে মনে মনে প্রতিজ্ঞা করল, যদি আজ সেই বেঈমান রঘুনাথের দেখা পাই তবে তাকে এমন শিক্ষা দেব যে সে সারা জীবন মনে রাখবে। কিছুক্ষণ পরই রাধা বাজারে পৌঁছে ডাক দিতে লাগল, দুধ নেবেন, খাঁটি গরুর দুধ নেবেন, সস্তায় দুধ নিয়ে যান। ঠিক সেই সময় রঘুনাথ আবার কাউকে ঠকানোর উদ্দেশ্যে বাজারে এসেছিল। সে যখন রাধাকে দেখল তখন তার চোখ লোভে চকচক করে উঠল। সে মনে মনে হাসল, বাহ, আজ ভগবান আবার আমার কাছে নতুন শিকার পাঠিয়েছেন। কাল গাধাটাকে পেয়েছি, আর আজ এই দুধের ড্রামের সাথে আস্ত একটা গরুও আমার হবে। এই ভেবে রঘুনাথ রাধার কাছে গিয়ে ধমকের সুরে বলল, এই মেয়ে, তোর দুধ কি বিক্রি করবি? দাম কত? রাধা অত্যন্ত বুদ্ধিমতী, সে চিনতে পারল এই সেই লোক। সে শান্ত স্বরে বলল, ৩ টাকা মালিক, খুব খাঁটি দুধ। রঘুনাথ বাঁকা হেসে বলল, দাম একটু বেশি হয়ে গিয়েছে না? দাম কি কিছু কম হবে না? চুক্তি যদি 4 টাকাতেও হয় তবে আপনার লোকসান হবে না মালিক, দুধ একদম খাঁটি। আপনার রাজি থাকলে বলুন। রঘুনাথ ভাবল, এই মেয়েটি ঠকানো তো আরও সহজ। সে বলল, ঠিক আছে, 3 টাকাতেই আমার রাজি, কিন্তু একটা শর্ত আছে। এই দুধ যে অবস্থায় আছে তোকে ঠিক সেই অবস্থাতেই বিক্রি করতে হবে। তুই কি রাজি আছিস? রাধা বুঝতে পারল লোকটা আবার সেই একই চাল চলছে। সে মনে মনে হাসল এবং বলল, ঠিক আছে মালিক, আমি বিক্রি করব, কিন্তু আমারও একটা ছোট্ট শর্ত আছে। আপনিও আমাকে টাকা ঠিক সেই অবস্থাতেই দেবেন যে অবস্থায় টাকা থাকবে। আপনি কি রাজি আছেন মালিক? রঘুনাথ কিছু না ভেবেই হাসতে হাসতে বলল, ঠিক আছে, ঠিক আছে, তোর শর্ত আমার রাজি। দেরি না করে তোর গরু নিয়ে আমার পেছনে পেছনে আয়। গরুটি নিয়ে রঘুনাথের বাড়ির দিকে চলতে লাগল। সে মনে মনে ভাবল, বেঈমান লোকটা নিজেকে খুব বুদ্ধিমান মনে করছে। যখন আসল সত্য সামনে আসবে তখনও বুঝতে পারবে কার বুদ্ধি বেশি। রঘুনাথের বাড়িতে পৌঁছানোর পর রঘুনাথ রাধাকে হুকুম দিল, এই মেয়ে, দুধের ড্রাম কোথায় রাখবি রাখ। রাধা মাথা নিচু করে বলল, আমি এক্ষুনি গরুটি খুঁটির সাথে বেঁধে দিচ্ছি মালিক। রাধা চুপচাপ গরুটি খুঁটির সাথে বেঁধে দিল। তারপর রঘুনাথের সামনে গিয়ে বলল, আপনার আদেশ আমি পালন করেছি মালিক, এবার আমার চুক্তির দাম দিয়ে দিন। অবশ্যই, এই নে তোর চুক্তির 3 টাকা। রঘুনাথ টাকা দিতেই রাধা বাধা দিয়ে বলল, থামুন মালিক, এ কি করছেন? চুক্তির হিসেব অনুযায়ী আপনি দুধ যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই কিনেছেন, তাই দুধের সাথে আমার গরুটিও আপনি শর্তমতে পেয়ে গেছেন। কিন্তু আপনিও তো আমাকে কথা দিয়েছিলেন যে আপনি টাকা সেই অবস্থাতেই দেবেন যে অবস্থায় টাকা থাকবে। এখন দেখুন, ওই টাকাগুলো আপনার হাতের ভেতরে ধরা আছে, তাই চুক্তি আর শর্ত অনুযায়ী ওই টাকার সাথে আপনার হাতটিও এখন আমার। অতএব আপনার ওই হাতটি আমাকে দিয়ে দিন। রাধার কথা শুনে রঘুনাথের হোশ উড়ে গেল। সে রাগে কাঁপতে কাঁপতে তুই তোকারি করে বলল,
একই আবল তাবল বকছিস তুই? তোর এত বড় স্পর্ধা? আমি বলছি তুই এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা। আবল তাবল বকছি না মালিক, ন্যায়ের কথা বলছি। আপনি টাকার সাথে নিজের একটি হাতও আমাকে দিতে বাধ্য। বেরিয়ে যা বলছি, নয়তো তোকে মেরে তক্তা করে দেব। এত সহজে যাব না মালিক, আমি এখান থেকে নিজের হক নিয়েই ছাড়ব। রাধা এবার জোরে জোরে চিৎকার করে লোক জড়ো করতে লাগল। ওগো গ্রামের মানুষেরা, শোনো, এই বেঈমান রঘুনাথের হাত থেকে আমাকে রক্ষা করো, ও আমাকে ঠকাচ্ছে। রাধার চিৎকার শুনে আশপাশের অনেক মানুষ সেখানে জমা হয়ে গেল। রাধা তাদের সব কথা বুঝিয়ে বলল এবং শেষে গ্রামের মানুষের কাছে জানতে চাইল, আপনারাই বিচার করুন, শর্ত অনুযায়ী আমাকে টাকার সাথে ওর হাতটিও পাওয়া উচিত কিনা। উপস্থিত সবাই সমস্বরে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাওয়া উচিত। রঘুনাথ, কাল তুমি এই শর্তের দোহাই দিয়ে এক গরিব গোয়ালার গাধা কেড়ে নিয়েছিলে। আজ তোমাকেও নিজের হাত এই মেয়েকে দিতে হবে। রঘুনাথ ভয় পেয়ে গেল, কিন্তু সে মনে মনে ভাবল তার বন্ধু পঞ্চায়েত প্রধান তো আছেই। সে দম্ভের সাথে বলল, ঠিক আছে, আমি নিজের ইচ্ছায় পঞ্চায়েত বাবুর কাছে যেতে রাজি আছি। আমি জানি তিনি সঠিক রায় দেবেন। সবাই মিলে রাধা আর রঘুনাথকে পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে গেল। পঞ্চায়েত প্রধান রঘুনাথের বন্ধু হলেও এত মানুষের সামনে এসে বিপাকে পড়ে গেল। সে ভাবল, যদি আমি বন্ধুর পক্ষ নেই তবে সবাই আমাকে অধর্মী ভাববে, আর এই কথা মহারাজ পর্যন্ত পৌঁছালে আমার বিপদ হবে। মালিক, দয়া করে বিচার করুন, আমাকে আমার বিচার পাইয়ে দিন। পঞ্চায়েত প্রধান অনেকক্ষণ ভেবে রঘুনাথের দিকে তাকিয়ে বলল, রঘুনাথ, দোষ তোমারই। রাধার দাবি একদম ন্যায্য, কিন্তু তুমি একটা মানুষের হাত নিয়ে কি করবে? তার চেয়ে বরং তুমি হাত ছেড়ে দিয়ে রঘুনাথের কাছ থেকে বড় অঙ্কের কিছু টাকা নিয়ে নাও। রাধা শান্ত স্বরে বলল, না মালিক, আমার তো শর্ত অনুযায়ী ওর হাতটিই চাই, আমি হাত ছাড়া কিছুই নেব না। পঞ্চায়েত প্রধান রাধাকে অনেক বোঝালো, তারপর রাধা প্রধানের কথাই রাজি হল। ঠিক আছে মালিক, যদি আপনি বলেন তবে আমি ৫,০০০ টাকার বিনিময়ে আমার দাবি ফিরিয়ে নিতে পারি। রঘুনাথ তক্ষুনি চিৎকার করে বলল, না, আমি এই দাবি মানতে পারি না। ৫,০০০ টাকা অনেক বেশি। মালিক, যদি এই টাকা ওর একটা হাতের চেয়ে বেশি দামি হয় তবে আমার হাত নিতে কোনো আপত্তি নেই। দেরি না করে ওর হাত কেটে আমাকে দিয়ে দিন। আমার বাড়িতে বাবা আমার জন্য অপেক্ষা করছেন। পঞ্চায়েত প্রধান অবাক হয়ে গেল। বাধ্য হয়ে তিনি রায় দিলেন, রঘুনাথ, ভুল তোমারই। শর্ত অনুযায়ী হয় হাত দাও, নয়তো ৫,০০০ টাকা দাও। এটাই আমার রায়। রঘুনাথ কিছুক্ষণ ভাবলেন, তারপর সে নিরুপায় হয়ে রাধাকে ৫,০০০ টাকা দিতে বাধ্য হল। টাকাগুলো দেওয়ার সময় সে রাগে ফুসফুসতে বলল, এই নে চতুর মেয়ে, তোর টাকা। কিন্তু মনে রাখিস, তুই আমার চেয়ে বেশি বুদ্ধিমান নোস। মালিক, সত্যিটা হলো আমি আপনার চেয়ে অনেক বেশি চতুর। বিশ্বাস না হলে কাল আবার পরখ করে দেখতে পারেন। রঘুনাথের মাথায় তখন এক নতুন শয়তানি বুদ্ধি এলো। সে তার হারানো টাকা ফিরে পাওয়ার জন্য রাধাকে এক নতুন বুদ্ধির লড়াইয়ে আহ্বান করল। শোন রে চতুর মেয়ে, যদি তুই নিজেকে এতই বুদ্ধিমতী মনে করিস তবে চল একটি বাজি ধরা যাক। আমরা দুজন সবার সামনে একটি করে অবিশ্বাস্য গল্প শোনাব। যার গল্পটি বেশি অদ্ভুত আর অলিক মনে হবে সেই জিতবে। আমি আরও ৫,০০০ টাকার বাজি ধরছি। তার বদলে তোকে তোর কাছে থাকা ওই ৫,০০০ টাকা বাজি রাখতে হবে। বল, তুই কি রাজি? রাধা এক মুহূর্ত ভেবে শান্তভাবে উত্তর দিল, ঠিক আছে মালিক, আমি আপনার এই বাজি গ্রহণ করলাম, কিন্তু আমারও দুটি শর্ত আছে। এক, আমাদের গল্পের মাঝে কেউ কাউকে মিথ্যাবাদী বলতে পারবে না। দ্বিতীয়, এখানে উপস্থিত কোনো মানুষ যদি আমার বা আপনার গল্প শুনে বলে ওঠে এই গল্পটি তো সত্য, তবে সেই বক্তা তখনই হেরে যাবে। এবার বলুন, আপনি কি তৈরি? রঘুনাথ মনে মনে হাসল, কারণ সে জানত এই শর্তে রাধাকে হারানো সহজ হবে। সে রাজি হল। পঞ্চায়েত প্রধানও তার বন্ধুর জয়ের আশায় উৎসুক হয়ে বললেন, আমি আর এই গ্রামের মানুষ তোমাদের এই লড়াইয়ের রায় দিতে প্রস্তুত। রঘুনাথ, তুমি আগে তোমার গল্প শুরু করো। রঘুনাথ তার অদ্ভুত গল্প শুরু করল। একবার আমার জমিতে একটি লাউয়ের বীজ থেকে এমন বিশাল এক লাউ গাছ হলো যে তার ডালপালা পুরো গ্রাম ঢেকে গেল। সেই গাছে একটিমাত্র লাউ ধরল, যা ছিল আস্ত একটা পাহাড়ের সমান বড়। একদিন আমার বিশাল এক সাথী সেই লাউয়ের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু মাঝপথে সে পথ হারিয়ে লাউয়ের ভেতরেই আটকা পড়ল। ৭ দিন পর আমি সেই লাউটি কাটলাম এবং তার ভেতরের অংশ দিয়ে পুরো গ্রামের মানুষের জন্য ভোজের আয়োজন করলাম। সবাই পেট ভরে খাওয়ার পর হঠাৎ আমার নাকে একটা সুরসুরি হলো। যেই এক বিকট হাঁচি দিলাম, অমনি আমার নাক দিয়ে সেই আস্ত হাতিটি জ্যান্ত অবস্থায় বেরিয়ে এলো। হাতিটি একটুও চোট পায়নি। ব্যাস, এই হলো আমার গল্প।
গল্প শেষ করে রঘুনাথ বিজয়ী হাসি হেসে পঞ্চায়েত প্রধানের দিকে তাকালো। পঞ্চায়েত প্রধান অবাক হয়ে বললেন, রঘুনাথ, তোমার এই গল্প তো একেবারেই অলিক। মানুষের নাক দিয়ে হাতি বেরোয়া কি সম্ভব? এটা তো ডাহা মিথ্যে। উপস্থিত গ্রামবাসীও হাসাহাসি করে উঠল। রঘুনাথ তখন রাধাকে বলল, বল রে মেয়ে, তুই কি বলবি আমার গল্প মিথ্যা? তবে তো তুই এখনই হেরে যাবি। রাধা বিনয়ের সাথে হাসল এবং বলল, না না মালিক, আপনার গল্প তো এক বর্ণও মিথ্যা নয়। আপনাদের মতো ধনী মানুষের নাক দিয়ে হাতি কেন, আস্ত সিংহও বেরোতে পারে। আপনার গল্পটি তো একদম সত্য। রঘুনাথ দমে গেল। সে ভাবল রাধাকে হারানো এত সহজ নয়। সে বলল, ঠিক আছে, এবার তোর গল্প শোনা। রাধা এবার তার মোক্ষম চালটি চালল। সে গম্ভীর হয়ে তার গল্প শুরু করল। মালিক, আজ সকালে আমাদের পুরনো ভাঙা ঘরের মেঝে খুঁড়তে গিয়ে আমি তামার একটি প্রাচীন থালা খুঁজে পেয়েছি। সেই থালায় আমার ঠাকুরদার হাতের লেখা একটি দলিল খোদাই করা ছিল। সেখানে লেখা ছিল যে আজ থেকে ঠিক 50 বছর আগে আপনার বাবা, অর্থে মালিক রঘুনাথজির বাবা, খুব বিপদে পড়ে আমার ঠাকুরদার কাছ থেকে নগদ 1 লাখ টাকা ঋণ নিয়েছিলেন। আপনার বাবা তখন কথা দিয়েছিলেন যে তার ছেলে বড় হয়ে এই ঋণের টাকা সুদ সহ ফেরত দেবে, কিন্তু দীর্ঘ বছর কেটে গেলেও সেই টাকা আর আমাদের ঘরে ফেরেনি। রাধার এই কাহিনী শুনে পঞ্চায়েত প্রধান আর গ্রামবাসী চমকে উঠলেন। রাধা চোখের কোণ মুছে রঘুনাথের দিকে তাকিয়ে বলল, মালিক, আমি তো জানতামই না যে আপনার বাবা আমাদের কাছ থেকে এত টাকা ধার নিয়েছিলেন, কিন্তু আজ ওই প্রাচীন থালাটি পেয়ে আমার চোখ খুলে গেছে। এখন আপনিই বলুন মালিক, ওই প্রাচীন থালায় লেখা ওই দলিল কি মিথ্যা হতে পারে? রঘুনাথের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে দেখল সে এক ভয়াবহ ফাঁদে পা দিয়েছে। সে মনে মনে ভাবল, যদি আমি বলি এই গল্পটি সত্য, তবে পঞ্চায়েতের সামনেই আমাকে এখনই 50,000 টাকা ঋণের দায়ে গুনতে হবে। আর যদি বলি মিথ্যা, তবে বাজি অনুযায়ী আমি হেরে যাব এবং আমাকে 5,000 টাকা মেয়েটিকে দিয়ে দিতে হবে। রঘুনাথ কাঁপতে কাঁপতে পঞ্চায়েত প্রধানের দিকে তাকালো। পঞ্চায়েত প্রধান গম্ভীর স্বরে বললেন, রঘুনাথ, চুপ করে থেকো না। হয় স্বীকার করো যে এই ঋণের কথা সত্য এবং টাকা ফেরত দাও, আর না হয় বলো যে মেয়েটি মিথ্যে বলছে। রঘুনাথের কপালে ঘাম জমতে লাগল। সে ভাবল 50,000 টাকা দেওয়ার চেয়ে 5,000 টাকা দিয়ে পিঠ বাঁচানোই শ্রেয় মনে করল। সে চিৎকার করে বলে উঠল, মিথ্যা, চরম মিথ্যা কথা। আমার বাবা কোনোদিন কারো কাছ থেকে 1 টাকা ধার নেয়নি। এই মেয়েটি ডাহা মিথ্যা বলছে। রাধা অমনি হেসে উঠল এবং বলল, ধন্যবাদ মালিক, আপনি নিজেই স্বীকার করলেন যে আমার গল্পটি মিথ্যা। আর আমাদের চুক্তির শর্ত অনুযায়ী যদি আপনি আমার গল্পকে মিথ্যা প্রমাণ করেন, তবে বুদ্ধির লড়াইয়ে আমিই বিজয়ী। এবার দিন আমার বাজির 5,000 টাকা। রঘুনাথ রাগে আর অপমানে মাথা নিচু করে 5,000 টাকার থলেটি রাধার হাতে তুলে দিল। গ্রামবাসী রাধার এই বুদ্ধি প্রশংসা করতে লাগল। লোভী রঘুনাথের পস্তানো ছাড়া আর কোনো উপায় ছিল না। রাধা সেই বড় সভা থেকে তার জেতা 10,000 টাকার থলে নিয়ে বীর দর্পণে বাড়ির পথে রওনা হল। এদিকে বাড়িতে বসে গোবিন্দ চিন্তায় অস্থির ছিল। যখন সে দেখল তার মেয়ে গরু ছাড়াই একা ফিরে আসছে, তখন তার বুক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। সে ভাবল, তবে কি আমার মেয়ের সাথেও বেঈমান রঘুনাথ তেমন কিছু করল যা আমার সাথে করেছিল? কিন্তু রাধা যখন তার বাবার কাছে পৌঁছে বাজারের সব ঘটনা খুলে বলল এবং 10,000 টাকা দেখালো, তখন সেই দরিদ্র গোয়ালার খুশির সীমা রইল না। আনন্দে তার চোখে জল চলে এলো। সে গদগদ স্বরে বলল, আমার আদরের মা রাধা, আমি জানতামই না যে আমার মা এত বুদ্ধিমতী আর বড় হয়ে গেছে। আজ তুই শুধু আমাদের গরু আর গাধা ফিরিয়ে আনলি না মা, আমাদের অভাবও চিরতরে ঘুচিয়ে দিলি। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।